রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রীর প্যারেড পরিদর্শন, বললেন রাজনৈতিক স্বার্থে বাহিনীকে জনগণের মুখোমুখি করেছিল পতিত সরকার। আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। জননিরাপত্তা উপেক্ষা করে সফল হওয়া যাবে না, ফেসবুক পোস্ট জামায়াত আমিরের। 100 প্রার্থী ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা চাইল এনসিপি। যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আগের বেশিরভাগ প্রকল্পের মানদণ্ড নিশ্চিত করা হয়নি, জানালেন অর্থমন্ত্রী। আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। প্রায় ৩,০০০ কোটি টাকা খরচের পর শেষ পর্যন্ত বাতিল হচ্ছে ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প। সাধারণের সড়কের মতো ব্যবহৃত হবে করিডোর। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। অপরাজনীতির জন্য দুপক্ষকেই দুষছে ছাত্র শক্তি। যারাই রাজনীতি চাইবে না তাদেরকে যদি আপনি ছাত্র সংস্থা বলে হচ্ছে, এটা তো একটা ট্যাগিং এর রাজনীতি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় বলে একটি গোষ্ঠী, তারা কিন্তু তাদের একটি ষড়যন্ত্রের অংশ, যে পরিকল্পনার অংশ, সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমাদের রাজনীতি যেহেতু প্রত্যেকটা ছাত্রের অধিকার, সুতরাং এখানে রাজনীতি নিষিদ্ধ চাওয়াও একটা বড় ধরনের রাজনীতি। হামা উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, 24 ঘন্টায় প্রাণ গেছে আরো 3 শিশুর। এখন রোগী বেশি আসছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে। அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் পর্দার মতো বাস্তবেও সুপারস্টার বিজয় থালাপতির রাজকীয় অভিষেক। নেহরু স্টেডিয়ামে মহাড়ম্বরে শপথ, তামিলনাড়ুতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে পুলিশ বাহিনীর কাছে, এমনটাই প্রত্যাশা বর্তমান সরকারের। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল পতিত সরকার। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। পুলিশকে জনগণের সাথে মানবিক ও পেশাদার আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল সাজে থাকা পুলিশ সদস্যদের প্যারেড। এরপর প্রধানমন্ত্রী গ্রহণ করেন অভিবাদন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট কুচকাওয়াজের মধ্য দিয়ে এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেডে নতুন গতি আর দৃঢ়তার ছাপ স্পষ্ট হয়। দারুণ মনোবলে সোয়াট, ঘোড়সওয়ার কিংবা বাদুক দলই শুধু নয়, পুলিশের সবকটি শাখাই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তৃপ্ত পায়ে হেঁটে যায়। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধায় স্মরণ করেন 1971-এর 25শে মার্চ হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত পুলিশ সদস্যদের। উত্তাল উত্তেজনায় মুখর সেই মার্চে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে পুলিশ সদস্যদের জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ গবেষকদের গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা,
এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। বর্ণিল এই প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা ও দায়িত্ববোধের প্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর জাঁকজমকপূর্ণভাবে নতুন রাজনৈতিক সরকারের অধীনে এই পুলিশ সপ্তাহ উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন এই পুলিশ সপ্তাহের এবং স্মরণ করলেন 1971-এ সেই অকুতভয় পুলিশ সদস্যদের। বললেন আগামীতে আর কোনো রাজনৈতিক সরকার যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, আর জনগণের পাশে থেকে পুলিশ যেন দৃঢ়চিত্তে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন পুলিশের কল্যাণ প্যারেডে। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও নির্ভরতার সম্পর্ক গড়ে উঠলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে। আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। গুম, অপহরণ কিংবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। জানান পুলিশের আধুনিক প্রশিক্ষণ, আবাসন সংকট সমাধান, চিকিৎসা, ঝুঁকি ভাতা ও রেশন নিশ্চিত করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই, এমন মন্তব্য করে জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি নওগাঁ জেলায় 4 জন, চট্টগ্রামে 3 এবং গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির। বলেছেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ভোটের দিনক্ষণ ঠিক না হলেও আজ এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সহ 100 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। প্রাথমিকভাবে এককভাবেই ভোটে লড়ার কথা ভাবছে তারা। সরকারের সমালোচনা করে প্রশাসকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগও করে এনসিপি। জোট সহ বিভিন্ন বিষয়ে আমাদের যারা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই 100 জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। বিকালে সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদের আগেই পর্যায়ক্রমে আরও 100 জনের নাম জানিয়ে দেয়া হবে। একটা সংসদীয় আসন গোছানোর জন্য সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রাথমিকভাবে এককভাবেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে এনসিপি। তবে 11 দলীয় জোটের পক্ষ থেকে আলোচনা হলে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় যে 11 দল একসাথে একমত হয়ে একজন প্রার্থী, তো সেটা তারপরও যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কোনো রূপরেখা নেই। প্রশাসকরা সরাসরি নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন, এমন অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। তো বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন।
প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান এনসিপির মুখপাত্র। শেখ হাসিনাকে যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন। তারপরেরটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশে যেসব প্রকল্প আছে তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত করা হয়নি। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিকেএসএফ এর অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করা গেলে পাল্টে যাবে অর্থনীতি। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, তবে উৎপাদন আরও বাড়াতে দরকার আর্থিক ও নীতি সহায়তা। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বলা হয়, প্রশিক্ষণ এবং অর্থের যোগান দিয়ে ছোট উদ্যোগগুলো বড় করা সম্ভব। আমি প্রত্যেক মাসে বিক্রি করি 9 থেকে 10 লাখ টাকা এবং আমার লাভ হয় 2 লাখ টাকার মতো। জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আমাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রেইস প্রকল্পের আওতায় 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। সহায়তা করছে বিশ্বব্যাংক। 2030 সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় 4.25 লাখ মানুষ। 85% of the workforce in Bangladesh বাংলাদেশের মোট জনশক্তির 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত, যা টেকসই অর্থনীতির জন্য কাম্য নয়। প্রাতিষ্ঠানিক কর্মে নিয়োজিত করতে সমন্বিত উদ্যোগ দরকার। ইনফর্মাল সেক্টরের সবাই তো অশিক্ষিত না, সবাই যে কিছু জানে না তা না, কেউ জানে, কেউ কম জানে। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে কম জানে তাকে বেশি জানে। আমাদের মতামত হবে যে এই প্রজেক্টের মাধ্যমে মানুষগুলো যে শিখলো এগুলো সাস্টেইন করবে, এগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী বলেন, 4টি দিক বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করছে সরকার। নিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং ক্ষুদ্র ঋণ ভিত্তিক কর্মকাণ্ডে সরকারের সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পুরো গ্রাম শীতলপাটি বানাবো, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাকি কাজ শেষ না করেই ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরে আসছে বাস ভিত্তিক দ্রুতগতির পরিবহন ব্যবস্থার মূল পরিকল্পনা থেকে। সাধারণ সড়কের মতোই ব্যবহৃত হবে বিআরটি করিডোর, থাকতে পারে টোলের ব্যবস্থা। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে ৯৭% কাজ শেষ হলেও ব্যর্থ হল দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট করিডোর তৈরির উদ্যোগ। ২০১২ সালের ডিসেম্বরে ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। 4 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল সুফল পাবে মানুষ। কিন্তু 13 বছর কেটে গেলেও এখনও এই প্রকল্পের কাজ শেষ হয়নি। সুফল তো মেলেইনি, বরং বিমানবন্দর থেকে গাজীপুরের এই অঞ্চলে বসবাসকারী মানুষ ভুগছে উন্নয়ন যন্ত্রণায়। 20 কিলোমিটারের ওপর এ রাস্তাটি বাড়ানোর কথা যানবাহনের গতি। উল্টোপাল্টা ব্যবস্থাপনায় গতি তো বাড়েইনি, বরং আরও কমেছে। হওয়ার কথা নিরাপদ, হয়েছে ছিনতাইকারী মাদকসেবীদের অভয়াশ্রম। অভিভাবকহীন বিআরটি রাস্তার অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। সকাল বিকাল জাম লেগেই থাকে এখানে, মানুষ দেখতে পারাপার করে, গাড়ি ব্রেক করে থামে থাকে, আর অটো রিক্সা অবরোধ রিক্সা। এটার কারণে আবার রাস্তাটা জ্যামও হচ্ছে, যেহেতু রুটগুলো ছোট হয়ে গেছে। বিআরটির ভিতরে লোকজন বসে বসে মাদক সেবন করে, এর ভিতরে আর ছিনতাই, এই টঙ্গীর ভিতরে ছিনতাইটা আর কি বেশি। পারাপারের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই যে ব্রিজ থেকে গাড়ি নাইমা আসার পর অ্যাক্সিডেন্ট হয়।
প্রকল্পটির প্রাথমিক ব্যয় 2038 কোটি টাকা ধরা হলেও পরে কয়েক দফা অর্থ বরাদ্দ বাড়িয়ে এ যাবৎ খরচ প্রায় 3000 কোটি টাকা। যদিও প্রকল্পের 3% কাজ এখনও বাকি। জুলাই গণঅভ্যুত্থানের পর পালিয়ে যায় প্রকল্পের ঠিকাদার। অন্তর্বর্তী সরকারের সময় আরও 3000 কোটি টাকা চাওয়া হয় বাকি কাজ শেষ করতে। নাকচ করে তা ফেরত পাঠায় তৎকালীন পরিকল্পনা কমিশন। 2024-এর ডিসেম্বরের পর এই প্রকল্পে আর কোনো কাজ হয়নি। এবার সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিল হচ্ছে এ প্রকল্প। জানা গেছে সড়ক মন্ত্রণালয়ের বৈঠকে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বিআরটি রোড ব্যবহার হবে সাধারণ রাস্তার মতোই, থাকতে পারে টোলের ব্যবস্থাও। এ বিষয়ে পদক্ষেপ নিতে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হচ্ছে, অপেক্ষা কেবল একনেকের অনুমোদনের। বিআরটি চাপানোর জন্য যা যা করা দরকার সেটা করে একটা মেকি ফিজিবিলিটি স্টাডি করেছে। শুরু থেকে এই প্রকল্পের পরামর্শক যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক কেন এই বিলম্ব, পরিকল্পনার ত্রুটি ও ভবিষ্যতের করণীয় নির্ধারণে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তাদের তদন্ত রিপোর্টে বলা হয় প্রকল্প বন্ধের জন্য অবশিষ্ট যতটুকু কাজ করা প্রয়োজন তা করে এখনই এটি বন্ধ করা দরকার। কমিটির থেকে বলা হয়েছে বিআরটি প্রজেক্ট নিয়ে সামনের দিকে হাঁটা উচিত না। অডিট করে বলতে হবে কতটুকু কাজ কন্ট্রাকচুয়ালি বাকি আছে আর কতটুকু আমি কমাবো, এই হিসাব নিকাশ করে প্রথমে কন্ট্রাক্ট থেকে বের হয়ে আসতে হবে। তারপরে গভর্নমেন্ট বলবে আমাকে রিপারপাস করতে হবে। মাঝখানে নতুন কিছু সেফটি এলিমেন্ট নিয়ে আসলে পরে দ্রুত গতিতে চললেও নিরাপত্তাটা নিশ্চিত হবে। অধ্যাপক শামসুল হক জানান, বিআরটিকে টোল ভিত্তিক উচ্চগতির রোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করিডোরটিতে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার, দুই পাশে সার্ভিস রোড নির্মাণে পৃথক প্রকল্প নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বলেন, বিদ্যমান বিআরটি স্টেশনগুলো এখনই না ভেঙে টোল আদায়ের জন্য প্রস্তুত করা যেতে পারে। টেকনিক্যাল রিপোর্টে আমরা দেখিয়েছি বিআরটিটা এটার জন্য প্রযোজ্য হবে না, হিতে বিপরীত হবে। এখন যেইভাবে মাঝখানের করিডোর দিয়ে যাচ্ছে এইটাকে সড়ক বিভাগের ঢাকা সিলেট করিডোর যেইভাবে উন্নয়ন করছে, মাঝখানে দ্রুত গতির একটা রাস্তা, দুই পাশে সার্ভিস রাস্তা, মাঝখানের রাস্তা যারা ব্যবহার করবে তারা টোল দিবে। বিআরটি পরিচালনার জন্য তৈরি করা কোম্পানিতে কর্মরতদের সরকারের অন্য কোনো বিভাগে যুক্ত করার পরামর্শও দেয়া হয়েছে। এই সংস্থাকে সরকারের কোনো একটা জায়গায় অ্যাবজর্ব করে নেওয়াটা দূরদর্শী সিদ্ধান্ত হবে। ত্রুটিপূর্ণ প্রকল্পে এরই মধ্যে অপচয় হয়েছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা, আর দীর্ঘদিনের দুর্ভোগ তো ছিলই। নতুন সিদ্ধান্তে এ ভুল কতটা কাটিয়ে ওঠা যায় সেটিই এখন দেখার অপেক্ষা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের নামে উন্মুক্ত রাজনীতি বন্ধের চেষ্টা করছে শিবির। অভিযোগ নাকচ করে শিবির নেতারা বলেন, দখলের রাজনীতি করতে না চাওয়ার অধিকার জানাচ্ছে শিক্ষার্থীরা। অন্যদিকে বিক্ষোভ তথা অপরাজনীতির জন্য দুপক্ষকেই দুষছে ছাত্রশক্তি। ক্যাম্পাস মানেই মেধার বিকাশ, মুক্ত চিন্তার চর্চা, কখনো কখনো দাবি আদায়ের মূল মঞ্চ। তবে বছরের পর বছর ছাত্র রাজনীতির নামে চলা নির্যাতন ও দখলদারিত্ব বিষিয়ে তুলেছে ক্যাম্পাসের পরিবেশ। তাই ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধের বিষয়ে পক্ষে বিপক্ষে মত সাধারণ শিক্ষার্থীদের। হুটহাট বলবো না যে ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্রদের কল্যাণে যে রাজনীতি, ছাত্রদের অনুকূলে আমরা সেটাই চাই। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে চান্স পায়, তো আসার পরে এখানে কোনো খারাপ কিছু সম্মুখীন হোক সেটা আমরা চাই না। উচ্চপদস্থ স্থানে তাদের সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরবে, সেইখানে আমাদের রাজনীতির দরকার। পলিটিক্স দরকার আছে, তারা করুক, সমস্যা নেই, কিন্তু পলিটিক্সকে আপনার হল নির্ভর, গণরুম নির্ভর, গেস্ট রুম নির্ভর, এটা তো করা যুক্তিসঙ্গত না। গেল কয়েকদিনে ছাত্র রাজনীতি বন্ধে ইডেন ও তিতুমির কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। প্রশ্ন উঠছে সেসব আন্দোলন নিয়ে। ছাত্র দলের দাবি, সাধারণ নামে বিক্ষোভ করলেও তারা কেউ দল নিরপেক্ষ নয়। অভিযোগ, শিবিরের নেতাকর্মীরাই পরিচয় গোপন করে রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছে। আপনি রাতের বেলা যখন নারী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির বিপরীতে একটা অবস্থান নেন আপনার কর্মী দিয়ে, তখন যারা সত্যিকার অর্থে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই সব নারী শিক্ষার্থীর অভিভাবক বলেন বা শিক্ষার্থীরা বলেন, তারা এক ধরনের
আতঙ্কিত হয়ে পড়ে। তাদের যে আপনার ইসলামী ছাত্রী সংস্থা রয়েছে সেই ছাত্রী সংস্থাকে ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই ধরনের একটি আন্দোলন তারা পরিচালনা করছে। ছাত্র শিবির যদি রাজনীতি নিষিদ্ধ করতে পারে সেই ক্ষেত্রে গণরুম গেস্ট রুম আবার চালু হতে পারে। যদিও এমন অভিযোগ নাকচ করেছেন ছাত্র শিবির নেতারা, বলেন রাজনীতি না করাও শিক্ষার্থীদের অধিকার। জোরপূর্বক হল দখলের নামে রাজনীতি নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। নেত্রকোনা মেডিকেলে কান ধরে উদ্ঘোষ করানো কিংবা সিটের রাজনীতি ফিরে এনে আসা কিংবা ক্যাম্পাসের চারপাশে প্রত্যেকটা মোড় এবং রাস্তার দোকানে চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে চাঁদাবাজির যে ঘটনা সেগুলো যখন শিক্ষার্থীরা দেখেছে, সে অপরাধ যখন পত্রিকায় আসছে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য পাল্টার একটা বয়ান উৎপাদন করার চেষ্টা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছে? তো ছাত্রদল সেই রাস্তায় না হেঁটে যারাই ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলবে তাদেরকে একটা ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করবে, এটা তো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। ছাত্র শক্তির নেতারা বলেন সংকটের পেছনে দায়ী ছাত্রদল ও ছাত্র শিবির। পুরনো ধাঁচের রাজনীতি চায় না শিক্ষার্থীরা। রাজনীতির ধারা কেমন হবে আলোচনার মাধ্যমে তাদেরকেই ঠিক করতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু এর মডেলটা কেমন হবে? সেই মডেলটা হবে যাতে করে এই যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বটা না থাকে এবং তারা দলীয় লেজুর বৃত্তি করবে কি করবে না সেই প্রশ্নটা প্রত্যেকটা ছাত্র সংগঠন বসে ডিল করবে। সংঘাত তো কাম্য নয়, এখানে ক্যাম্পাস যাতে স্থিতিশীল থাকে সেটার জন্য তাদেরকে অবশ্যই বসতে হবে, বসে তারা নিজেদের মধ্যে এটা সলভ করবে, আর না হলে শিক্ষার্থীরা এটা প্রত্যুত্তর দেবে। সহিংসতা মুক্ত নিরাপদ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি সবার। তবে চলমান সংকট কাটিয়ে কিভাবে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। হামাক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেটে 2 ও বরিশালে 1 সহ মোট 3 শিশুর মৃত্যু হয়েছে। এখনও প্রতিদিন হাজারো শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে, অনেকে আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে। এসব শিশুদের পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগীর উৎস বিশ্লেষণে দেখা যায় রাজধানীতে হামের রোগী কমলেও কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ছে আক্রান্তের হার। নির্জীব নিস্তেজ শিশুরা লড়ছে হামের সঙ্গে। বিশেষ করে শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠা এই রোগে ভয়ানক হারে আক্রান্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালটির 2য় ও 3য় তলায় দেখা যায় হাম আক্রান্ত শিশুদের। বেশিরভাগই নিম্নবিত্ত পরিবার থেকে আসা। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে হাসপাতালে। শরীরে লাল লাল দাগ দেখা দিয়েছে, পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম, ওইখান থেকে বলছে যে আপনারা সরাসরি ডিএনসিসি হসপিটাল চলে যান। 6 তারিখে রাত্রে ভর্তি হয়েছি, আজকে 6 দিন থাকা পড়ব। জরুরি বিভাগ থেকে 2-3 বার ওষুধ দিচ্ছি, নেওয়ার পরে কিচ্ছু হয় নাই। পরে বাসায় গেছে শুক্রবারের দিন, এখন বাসায় দেখি কি মুখ দিয়ে ঘামাচির মতো উঠছে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 250 হাম আক্রান্ত শিশু। সম্প্রতি রাজধানী থেকে হাম আক্রান্ত ভর্তির সংখ্যা কমলেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রোগী আসা বেড়েছে। ঢাকার বাইরে থেকে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগই স্থানীয় হাসপাতালগুলো থেকে উন্নত চিকিৎসার জন্য এসেছে। কামরাঙ্গীচর রনি মার্কেটে থেকে আমরা আসছি, আবার ওরা ওইখানেতেই আসছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। কিছু কাশ আছে, কাশটা আর এটা তো কইমা জায়গাতে গেছে, ছুটি দিয়ে দিই। শুধু শিশুরাই না, প্রাপ্তবয়স্কদেরও হচ্ছে হাম। টিকা নেয়ার বয়স 9 মাস হলেও এর চেয়ে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছে। মায়ের শরীরে পুষ্টির ঘাটতি এর অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে রোগী ঝুঁকিতে পড়ছে। তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, কারণ ঢাকার বাইরে কিন্তু যেমন দেখছেন ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। আক্রান্ত শিশু সুস্থ হওয়ার পরও সতর্ক থাকতে হবে। পুষ্টিকর খাবার ও বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বেশ কিছুদিন ধরে এই এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারা বসায় স্থানীয়রা। তাদের দাবি ভোরের দিকে চোরের দল পিকআপ নিয়ে গ্রামে ঢোকে। এ সময় 3 জনকে ধরে গণপিটুনি দিলে মৃত্যু হয় তাদের। গাজীপুরের কালিয়াকৈর সদর থেকে 10-12 কিলোমিটার দূরের জনপদ বাগচালা। নিভৃত এই পল্লীতেই গরুচোর সন্দেহে স্থানীয়দের পিটুনিতে প্রাণ গেছে 3 জনের।
স্থানীয়রা জানায় এলাকায় বেশ কিছুদিন ধরেই গরু চোরের উৎপাত বেড়েছে। রাত জেগে পালা করে পাহারা দেন গ্রামবাসী। প্রত্যক্ষদর্শীদের দাবি গত রাত 3:30টার দিকে একটি বড় পিকআপ ভ্যান নিয়ে এলাকায় ঢোকে চোরের দল। টের পেয়ে তাদের ধাওয়া দেয়া হয়। এক পর্যায়ে 3 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেয়ার পর বাকি 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 3 রাত আগে আমাদের তালতলা গ্রাম আবু বকর সিদ্দিক নামে ওনার বাড়ি থেকে 4টা গরু নিয়ে যাওয়া হয় চুরি করে। এলাকাবাসী সবাই টহল দেয় মানে দেখে যে কোনো গাড়ি আসে কিনা, অপরিচিত গাড়ি। তো ঢোকার পরে গত রাত্রে আর কি, তো একটি পিকআপ ঢুকে গাড়ি সহ তাদেরকে ধরে তাদেরকে কিছু 2 জন চোরকে আমরা আটকানোর পরে তাদেরকে কিছু গণপিটুনি দেওয়া হয়। কিছুক্ষণ পরে আমরা শুনি যে তালতলা আরেকজন চোর সে পলাতক ছিল, তাকে ধরা হয় এবং তাকে কিছু গণপিটুনির মাধ্যমে পুলিশের কাছে সুপর্দ করা হয়। গোয়াল থেকে গরু বের করতে পারে না, করবে অবস্থায় তাদেরকে ধরছে। বিক্ষুব্ধরা পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতরা আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানান কর্মকর্তারা। নাম সেলিম, তার দেশের বাড়ি হলো পটুয়াখালী বরিশাল। আরেকজনের বাড়ি হলো আপনার আজাহার যে আছে বদনি ভাঙ্গা চিপুর, সে গাজীপুর জেলা। আর একজন হলো কৃষ্ণ, তার বাড়ি হলো সিলেট সদরে। তারা দীর্ঘদিন যাবৎ এই আমাদের গাজীপুর বিভিন্ন এলাকা হইতে তারা কৃষকের গরু চুরি করে নিয়ে বিক্রি করিতেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার 5 জনের জানাজা শেষে নিজ গ্রাম গোপালগঞ্জে দাফন হয়েছে। শোকস্তব্ধ পরিবার স্বজনরা। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। শনিবার রাতেই মূল অভিযুক্ত ফোরকান ও অজ্ঞাত 4 জনের নামে মামলা করেন নিহত শারমিনের বাবা। তদন্ত চলমান। আটককৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি চরপাড়া গ্রামে পৌঁছায় গাজীপুরের কাপাসিয়ায় হত্যার শিকার 5 জনের মরদেহবাহী 2টি গাড়ি। আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা জানান পারিবারিক কলহ থাকতেই পারে, কিন্তু এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মানতে পারছেন না তারা। সুষ্ঠু বিচারের দাবি তাদের। আমরা সূক্ষ্ম বিচার চাই। আমার বাইরে দেশান্তরি বানাই দিয়েছে। আগে রাজমিস্ত্রি কাম করতে, উনি আমাদের টাকা পয়সা দিয়ে ড্রাইভিং শিখে চাকরি দিছে। পরে চাকরি কিছুদিন করার পরে একটা গাড়িও কিনছে, টাকার টুমুক দেখছে। তারপর পরপর 3টে মেয়ে হয়ে গেছে। 3টে মেয়ের পরেই ওনার শত্রু নামে আইছে। বেলা 11:30টার দিকে পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে সদর উপজেলার উত্তর চরপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। ফুরকানকে আইনের মাধ্যমে কঠিন শাস্তি হোক। তার সাথে কারা জড়িত আছে, কারা এই কাজটা করছে, এটা সম্পূর্ণ আপনাদের বের করতে হবে। আর এটা সম্পূর্ণ মনে করেন যে বিচার করতে হবে। শুক্রবার রাতে গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে গলা কেটে হত্যার খবর পায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শারমিন, তার 3 সন্তান ও ভাইয়ের মরদেহ। মূল অভিযুক্ত গৃহকর্তা ফোরকান এখনও পলাতক। শনিবার রাতে ফোরকানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 4 জনের নামে মামলা করেন নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলিনের নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরের 9 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়। এ মামলায় তাপস, নানক সহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 নেতাকর্মী এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 30 জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 21 জুলাই দাখিলের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল। প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দেয়া হচ্ছে না। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার বিকল্প নেই বলেও
মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সেমিনারে তিনি বলেন, সমাজে ইতিবাচক ও ভালো কাজের চর্চা দিন দিন কমে যাচ্ছে, তাই মানবিক দেশ গড়তে সবার নৈতিক শিক্ষার প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, সরকার পরিবর্তন হলেও আমাদের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রেই বিস্তার লাভ করছে। শিক্ষা ও গবেষণাকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করছে সরকার। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 শিশুসহ স্বামী স্ত্রীর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের শারীরিক অবস্থার খবর নিতে দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশনা দিয়েছেন। হাসপাতালের সামনে আহাজারি মরিয়ম বেগমের। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মেয়ে সালমা, মেয়ে জামাই আবুল কালাম সহ 5 জন দগ্ধ হয়ে ভর্তি হাসপাতালে। এখানে একটা গ্যাসের লাইন লিকেজ ছিল, গ্যাস সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। সকাল 6:30টার দিকে বাসায় হঠাৎ বিস্ফোরণ হলে দগ্ধ হয় পরিবারের সবাই। গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের দ্রুত নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গরম করে কাঁপতে আছে, এই ফ্রিজ মিজ দিয়ে কাটবে ভেঙে গেছে ফ্রিজ, এরপরে পানির মধ্যে রাখতে মধ্যে রক্ত, একবার অবস্থা খারাপ, 5 জনে একবারে ফুইরা শেষ। এরপরে আমরা এই দরজা ভাঙছে, এই দরজা ক্ষয়ক্ষতি হয়েছে। ওনাদের অনেক মারাত্মক অবস্থা দেখে মানুষজন ডাকাডাকি করলাম, ডাকাডাকি করে ওনাদেরকে গাড়িতে উঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আমি কাকা হারা ডিউটি করিয়া আমি যেমন 7টার সময় ঘরে বসি, এই সময় আমার একজন কইছে আপনার মেয়ের জামাই নাতি এটা পুরিয়া সব ছাপা হয়ে গেছে। আইয়া দেখি ঘর দুয়ার সব ভাঙ্গাচুরা। এরপরে কইছে জিজ্ঞেসি, পরে একটা লোকের ডে এই লোকে বলে যে এরা মেডিকেলে আছে, এলাই আমি সিএনজি করে মেডিকেল আইছি। দুপুরে হাসপাতালে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জানান সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারটা যেন বাইরে রাখেন, সিলিন্ডারটা যেন মাঝে মাঝে কোম্পানির লোক দিয়ে চেক করান লিকেজ আছে কিনা, বা সরকারি যে গ্যাস লাইন দেওয়া হয় এটাও ঘরের ভিতরে কোনো লিকেজ থাকে কিনা, যেখানে নজলটা থাকে ওইটাও চেক করাইতে আমরা কিন্তু সাবধান করি এবং ঘরের দরজা জানলা খোলা রাখতে বলি গ্যাস লাইনের ভিতরে। আসলে আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। এমন দুর্ঘটনা রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা 2-1 দিনের ভিতর ইন্টার মিনিস্টারিয়াল একটা মিটিং করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নায়কের মতোই রাজকীয় অভিষেক হলো সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণে এই সুপারস্টার। চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে মহা আড়ম্বরে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পাশে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই বললেন অসাম্প্রদায়িকতা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা। শপথের মঞ্চেই স্বাক্ষর করলেন নারীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনামায়। নায়কের আগমনের অপেক্ষায় জনসমুদ্র চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়াম। টিভিকের বিপুল সংখ্যক কর্মী সমর্থকের পাশাপাশি তামিলনাড়ুর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল চলচ্চিত্রের স্বনামধন্য তারকারাও। নায়ক থেকে রাজনীতিবিদ, সিনেমার পর্দা থেকে বাস্তবের জননেতা, ইতিহাস গড়তে ভেন্যুতে সকাল 10:30 নাগাদ হাজির হলেন তামিলনাড়ুর থালাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয়। কালো ট্রাউজার, সাদা শার্ট, কালো ব্লেজার গায়ে লাল গালিচা সংবর্ধনায় উঠলেন মঞ্চে। 51 বছর বয়সী বিজয়ের পাশেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কংগ্রেস সহ বিজয়ের জোটে শরিক হওয়া অন্য দলগুলোর নেতারাও। নায়কোচিত ভঙ্গিমায় শপথ বাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সে সময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। নতুন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিয়েছেন আরও 9 জন।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে নতুন যুগের সূচনার কথা বললেন বিজয়। জানালেন সত্যিকারের অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায় বিচারের যুগ শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের কথাও বললেন। নারীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনামায় স্বাক্ষর করেন বিজয় থালাপতি। எதிர்க்கட்சி தலைவர் மதிப்புக்குரிய மை பிரதர் திரு ராகுல் காந்தி அவர்கள் কংগ্রেস সহ জোটের শরিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা। আমি কোনো রাজবংশের উত্তরাধিকার নই। জনগণ আমাকে স্বাগত জানিয়েছে, গ্রহণ করেছে। মিথ্যা অঙ্গীকার করে জনগণকে ধোঁকা দেব না। 10 লাখ কোটি ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। স্বচ্ছতার জন্য তামিলনাড়ু রাজ্যের বর্তমান অবস্থা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করব। সিপিআইএম কচ্ছিন দেশীয় ভাষণ শেষে জনতাকে সাথে নিয়ে সেলফি তোলেন বিজয় থালাপতি। 6 দশকে প্রথমবারের মতো তামিলনাড়ুর ক্ষমতায় ডিএমকে এবং এআইএডিএমকের বাইরের কোনো দল। ডলথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।